এসো তবে আমরা ভালোবাসি, এসো ভালোবাসি, ধাবমান প্রহরকে উপভোগ করি দ্রুত। মানুষের কোনো বন্দর নেই, সময়ের কোনো তটরেখা নেই, শুধু বয়ে চলে, আমরাও পার হয়ে যাই। ফরাসি কবি আলফজ দা লামার্তিন রচিত কবিতা এটি। সুপ্রিয় সুধী, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানের আজকের নির্ধারিত বিষয় আমাদের সাংস্কৃতিক সংগ্রাম। এই বিষয়ের উপর কথা বলতে আজ আমার সাথে উপস্থিত আছেন অত্যন্ত গুণী বিশিষ্ট লেখক, অনুবাদক এবং নাট্যজন অভিনেতা খায়রুল আলম সবুজ। আর আপনাদের সাথে আছে আমি পাভেল ইসলাম। চলুন আজকের অতিথির সঙ্গে আমরা কথা বলি। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি একেবারে খুব অল্প বয়স থেকে আপনার শিল্পযাত্রা শুরু হয়েছে, আমি যতদূর জানি একেবারে 12 বছর বয়সে আপনি প্রথম মঞ্চে অভিনয় করেন। 12.5 বছর বয়সে। এবং আপনি বলছিলেন যে ছোটবেলা থেকে আপনি গান করেন। আমরা একটু সেই গল্পটা শুনতে চাই যে কিভাবে শুরু হলো আসলে আপনার এই শিল্পযাত্রা। শিল্পযাত্রা শুরু হয়েছে কিভাবে সেটা তো আর বলতে পারবো না, এখন এই বুড়ো বয়সে ওটা বিশ্লেষণ করলে পাওয়া যায়। তখন তো আমি এটার মধ্যেই দেখেছি আমার নিজেকে। যখন তখন আমার বোধ হয়েছে, তারপর থেকে আমি দেখছি আমার বড় ভাইরা গান গায়, আমার মা গান গায়। সেটা কি বরিশালে? হ্যাঁ, আমার মাও গান গাইতেন, আমাকে পায়ের মধ্যে দুলিয়ে ওই গান গাইতেন। তো সেগুলো আমার মুখস্থ হয়ে যেত এবং ওই সুরে ওই গানই আমি গেতে পারি। তার মা হলো গিয়ে প্রথম ইন্সপিরেশন হবে। তখনও বুঝিনি যে গানের ব্যাপারটি আমার বেশি দূর যাবে না। হ্যাঁ, একেবারে ভেবেছিলাম যে ওটা তো আছেই, ভেতরে আছে, কিন্তু ভেতরে থাকলে তো হয় না, চর্চা করতে হয়। গানের বেলায় আমার একটা অবহেলা ছিল, যে কারণে ওইটা সম্পূর্ণ হয়নি। কিছু দূর হয়েছে, জি, সম্পূর্ণ হয়নি। তখন আমি জানি যে আমি এটাই ভালোবাসি। যখন ওই বয়স হলো তখন আমি বুঝতে পারলাম যে আমি এটাই ভালোবাসি। আমার বড় ভাইরা যখন নাটক করতেন তখন পাড়ার নাটক, তখন কখনো এরকম হয় যদি হতো যে ইলেকট্রিসিটি চলে গেছে, তাহলে হ্যাজাক জ্বালিয়ে আমাকে বলতে এর মাথার উপরে ধরে রাখ, মাথার একটা পাগড়ির মতো বেঁধে বলতে তুমি ধরে রাখো। হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছে। তো সেগুলোর থেকেই আমার ভেতরে ঢুকে গেছে। আমার 3 বড় ভাই, তারা সবাই করতেন এটা। তা ওখান থেকেই শুরু হয়েছে এবং আমার মনে হয়েছে যে হ্যাঁ, এটার সাথে বসতি আমার জি হবে। আচ্ছা, তো এই মানে এক সময় আপনি আবার মানে কিছু মানে বড় হয়েই আবার করাচিতে চলে যান পড়াশোনা করতে। করাচিতে চলে যাও তো আমার ইচ্ছায় যাইনি। আচ্ছা, এটা আমার মার ইচ্ছা, কারণ আমি এইসব করে বেড়াই তো। আমি আড্ডাবাজি তখনই বুঝে গেছি আমি। খুব একটা বেশি আমাকে ওই দেয়নি, লাগাম ওইরকম আদর যত্ন ছিল তো। তা মাই একদিন আমার বড় ভাইরা ছিল করাচিতে, তাকে বললো, মেজো ভাইকে বললো নিয়ে যাও, আমি এটা পারছি না, এটা ম্যানেজ করবো মুশকিল। সো আই ওয়েন্ট। তো সেখানে আপনি মানে কি বিষয়ের উপর পড়াশোনা করেছেন? অভিনয়ের পাশাপাশি গানও তো করতেন ওই সময়। আমি তখন কি স্কুলে ভর্তি হলাম। স্কুলে? আচ্ছা, হ্যাঁ, ক্লাস 10-এ। এর পরের বছর মেট্রিক পরীক্ষা দিলাম। 1-2 বছর আমি বাড়িতে বাঙ্ক করেছি। হ্যাঁ, সেরকম তো অবস্থা হয়েছে। ওইটা দেখেই আমাকে পাঠিয়েছে ভয়ে। তারপরে আমি সোজা হয়ে গেছি। আমার মেজ ভাইকেই আমি সবচেয়ে বেশি ভয় করতাম এবং তার কারণে আমি একদম সোজা হয়ে গেছি। আমি লেখাপড়া করছি, একদম ইউনিভার্সিটি যখন আমি ভর্তি হয়েছি, জি, করাচি ইউনিভার্সিটিতে, তখন একবার আমাকে আমার বড় ভাই মেজ ভাই আমাকে বাড়ি পাঠালো। জি জি জি। এর মাঝে আর পাঠাই, স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আর বাড়িতে পাঠাই। কিন্তু আবার মানে আপনি ঢাকায় ফিরে আসলেন কবে? 18 মার্চে 1971 সালের? হ্যাঁ, মার্চ 1971। তারপরে বরিশালে। আচ্ছা, তো আপনি তো ওই সময় এসে আপনি মানে মুক্তিযুদ্ধের পুরো সময়টা তখন কিভাবে কেটেছে? মানে কি দেখেছেন তখন? সেই সব কিছু দেখেছি, আমি নিজেও এর মধ্যে দেখেছি, অনেক কিছু দেখেছি। মানে মুক্তিযুদ্ধের সময়টা আপনি বরিশালেই ছিলেন? একদম, আমি 9 মাসই ওখানে। আচ্ছা, তখন আপনার বয়স কত? 22 বছর, মানে যুবক। হ্যাঁ, একদম টকবকে যুবক তখন। আচ্ছা, তো আবার একই বছর আপনি ঢাকা ইউনিভার্সিটিতে এসে ভর্তি হন ইংরেজি ডিপার্টমেন্টে। আমি ভর্তি হয়েছি 72-তে এসে। হ্যাঁ, যখন হয়ে গেল, সব কিছু ঠিক হলো, আবার শুরু হলো কাজ টাজ, তখন আমি এই ফেব্রুয়ারি মাসেই ভর্তি হয়ে গেলাম। এসে ডিপার্টমেন্টে জয়েন করলাম শুধুমাত্র, ট্রান্সফার
সার্টিফিকেটের মতো। আচ্ছা। আমি এসে আবার ক্লাস শুরু করলাম। ও এলেই এসে দেখলাম যে আমাদের মানে কি করা উচিত বুঝতে পারছি না। এত বড় স্বাধীনতা যুদ্ধ হয়ে গেল, এটা ওটা হলো। তারপরে আমরা চিন্তা করলাম যে কি করতে পারি। আমার খুব নাটক করার ইচ্ছা। আচ্ছা। কারণ এর আগে আমি করাচি ইউনিভার্সিটিতে একটা নাটক ধরেছিলাম, সেটা আমি ডিরেকশন দেওয়ার জন্য ধরেছিলাম। আর এক বন্ধু লিখেছিল আমিরুল ইসলাম নামে, ও বললো আমরা এই নাটকটা করি, করো। তা আমাকে এই দায়িত্ব দেওয়া হলো ডিরেকশনের, এবং তখন এই ডিরেকশন দিলাম, কিন্তু নাটকটি আর হলো না। আচ্ছা। এটা হলো না কারণ আমরা চলে আসলাম, বাড়িতে চলে আসলাম। তো ওই জিনিসটা আমার ভেতরে ছিল। এটা কি মুক্তিযুদ্ধের কারণে দেশে চলে আসতে হলো? একদম সত্যবাদ। আচ্ছা। আমি এসে 2 দিন মাত্র ঢাকায় ছিলাম, তারপর চলে গেলাম বরিশাল। আর এই মুখ হয়নি। এসেছি 10ই জানুয়ারি 72। হ্যাঁ, তারপরে ঢাকাতেই। আচ্ছা, তো আপনি ওই সময় ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টের থেকে আপনি স্নাতক এবং স্নাতকোত্তর করেছেন। ওই সময় শিক্ষক হিসেবে আপনি কাদেরকে পেয়েছিলেন? ওই সময় তো শেষ ইসলাম চৌধুরী ছিলেন। শেষ ইসলাম চৌধুরী ছিলেন। ওখানে মিস এজি স্টক ছিলেন। ওখানে খুব বড় বড় মানে টিচাররা ছিলেন। হাসানুল হক সাহেব ছিলেন। জি জি জি। আরো অনেকে ছিলেন এখন। জি, তো ওই সময় রাজিয়া খান আমিন ছিলেন, তারপর নিয়াজ্জামান। ওই সময় তো আপনার ডাকসু থেকে আপনার নাট্যচক্রের প্রতিষ্ঠা করেন। প্রথম নাটকটি আমি ইংরেজি ডিপার্টমেন্ট থেকেই করি। আচ্ছা। এবং আমার বন্ধু নুরুল করিম নাসিম, আমার ক্লাসমেট। নাসিমের নাম শুনেছেন তো বোধ হয়? জি। নুরুল করিম নাসিম এখন নেই। ও আর আমি একদিন হাঁটতে 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 চলে যাচ্ছি ইউনিভার্সিটি থেকে হাইকোর্ট পর্যন্ত। ওখানে গিয়ে দুজন দুই পথে যাই। জি। তা ওকে আমি বললাম যে একটা নাটক লেখ। কারণ ও এর আগে কলকাতায় গিয়ে নাটক দেখে আসছে, সেই গল্প আমাকে করছিল। তা বললাম তুই একটা নাটক লিখে ফেল, এইটার উপরেই পারলে পরে আমরা ওই নাটকটা করে ফেলবো। সেটা কি নাট্যচক্র থেকেই হয়েছিল? নাট্যচক্র তখন হয়নি। ও, ডিপার্টমেন্ট থেকে হয়েছে। ডিপার্টমেন্ট থেকে হয়েছে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট। আচ্ছা। মানে ইন্ডিপেন্ডেন্সের পরে ওই প্রথম ঢাকা ইউনিভার্সিটি। আমরা আপনার ওই বিশ্ববিদ্যালয়ের যে আপনি নাটক করছিলেন সেই সময়তে ছিলাম। আমার একটি মানে প্রশ্ন আপনার কাছে আমি জানতে চাই, ইংরেজি সাহিত্যের ছাত্র হিসেবে এই প্রশ্নটা করার মানে লোভ সামলাতে পারছি না, যে পৃথিবীর সমস্ত বিখ্যাত সাহিত্যকর্ম আমরা দেখেছি যে অনেক আগেই রচিত হয়ে গেছে। এবং আমি যদি নাট্য সাহিত্যের কথাই বলি, লাইক আপনার সফোক্লিস বা কাফকা, বেকেট, কিভাবে মানে এত আধুনিক চিন্তা ভাবনার অধিকারী হলেন? তাদের সমাজ ব্যবস্থা বা তাদের চিন্তা ভাবনার জায়গাটা এত উন্নত ছিল কিভাবে? কি মনে হয় আপনার? আমার কাছে এরকম মনে হয় যে সে সময়ের মানুষগুলো যা চিন্তা করতেন, যেরকম ভাবতেন, সেটাই প্রকাশ করতে পারতেন। বর্তমান সময়ের মানুষটা সেটা পারে না, সেই অবকাশটা দেয়া হয় না তাকে বিভিন্ন কারণে। যে কারণে মনের কথা যদি খুলে না বলা যায়, তাহলে সত্য কথাটি বলা যায় না। আর সত্যের গায়ে যদি অন্য কিছু লাগে তাহলে সেটা বলা হয় না। জি। আপন কথা না বলতে পারলে কখনো আপন ভাবে আরেকজনকে ধরতে পারে না। আমাদের মানে আমরা কিভাবে, জি জি জি, ওই যুগ আর এই যুগ কিন্তু আলাদা। এই যুগের যে সত্য, সেই সত্য বলতে হতে হবে। আমাদের সময়ে লেখকরা বা আমাদের যারা আমরা শিল্পচর্চার সঙ্গে যুক্ত আছি, তারা কেন এই যে একেবারে অ্যাডভান্স লেভেলে চিন্তা করার ক্ষমতা রাখি না, বা এই ধরনের মানে দূরদৃষ্টি সম্পন্ন? সেটা আমার ম্যান টু ম্যান ভ্যারি করে। জি, সেটা তো বলে লাভ নেই। কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হলো গিয়ে একদম ফ্রি লাইক এ বার্ড। এটা যদি না হয় তাহলে কিন্তু ওই দোয়েলের মতো শীষ দেওয়া যায় না। দোয়েলকে কোথাও খাঁচার মধ্যে রাখলেও বোধহয় শীষ দিবে না, কিন্তু কি অপূর্ব বিভিন্ন ভাবে সে শীষ দেয় এবং ঘুম ভাঙায় মনে। আহা, অপূর্ব। প্রকৃতির সাথে যদি কেউ না থাকে, প্রকৃতিকে বোঝার মতো যদি ক্ষমতা না হয়, তাহলে একটা মানুষের জীবনের অনেকটা অংশ একেবারেই ব্যর্থ হয়ে যায়। তার মানে বলা যায় যে সৃষ্টি কর্ম প্রকৃতির উপর নির্ভর করে, একদম মানে প্রভাব পড়ে না। আর প্রকৃতি যেহেতু ধ্বংস হয়ে যাচ্ছে, তার মানে প্রকৃতি ধ্বংস হয়ে গেলে মানুষের বোধগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষের বোধ ধ্বংস হলে ওই 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 ডেপথে যেতে পারবে না। জি। তো আপনি তো অনুবাদ মানে অসংখ্য বই এবং মানে বিদেশি
সাহিত্যকর্ম আপনি অনুবাদ করেছেন করেছি। এবং 2020 সালে জি জি এখনো করছেন। তো 2020 সালে আপনি বাংলা একাডেমি পদকও পেয়েছেন। হ্যাঁ, 19-এর কাজ নিয়ে। তো মানে এখন পর্যন্ত মানে কতগুলো কাজ করেছেন, আর ভবিষ্যতে আপনার কাজ করার কি পরিকল্পনা বা হাতে আছে কি? আমি করেছি, অনেকগুলোই করেছি, প্রায় শিশুদের কিছু করেছি, বড়দের কিছু করেছি, নাটক বিশেষ করে করেছি। আর নাটক অনেকেই করেছি, পিরান্দেল্লো করেছি, ইটালিয়ান নাট্যকার। ফ্রেঞ্চ করেছি 3টা, আনুইল, শেক্সপিয়ার করেছি। শেক্সপিয়ার ছোটদের জন্য গল্পগুলোকে আমি আলাদা করে লিখেছি, 6টা করেছি এরকম। তারপরে ইবসেনের উপরে আমি কাজ করেছি। আচ্ছা, হেনরিক ইবসেনের, সেটা হলো গিয়ে যেখানে তার ছিল 26টা নাটক, জি টোটাল। সেখানে আমি 13খানা করে ফেলেছি এখন পর্যন্ত। আরও কিছু করার ইচ্ছা আমার আছে, এই কাজটি আমি এগিয়ে নিয়ে যেতে চাই। তার মধ্যে আরও কিছু কাজ আছে। আমি সোফিয়া লোরেনের একটা বায়োগ্রাফি করেছিলাম, এই হোস্টনারের, আমেরিকান রাইটার, যে পাপা হ্যামিংওয়ে যে করেছিল তারই। তো সেটাও আমি করেছি। এটা 2003-এ বেরিয়েছে, অনেক আগে। তা এরকম অনেকগুলোই হয়েছে। আর এবারের বইমেলায় কি আপনার? এইবারের বইমেলায় আমার গল্প গ্রন্থ আসছে, গল্প সমগ্র সংকলন আর কি। হ্যাঁ, আর বাচ্চাদের একটা গল্প সংগ্রহ, নির্বাচিত গল্প আছে। এ দুটো চলছে এখন। আরো কিছু বেরোবার কথা আছে, আমি জানি না সেটা কত। আপনি তো এখনো নিয়মিতভাবে বিশ্ব সাহিত্য কেন্দ্রে যান এবং আপনার যে পাঠাভ্যাস এটা রয়ে গেছে। মানে এই যে দীর্ঘ এত ব্যস্ততার মধ্যেও কিভাবে এগুলো ধরে রাখেন? আমি এইটাকে আলাদা করে রেখেছি। আমার একটা দায় আছে। আমি নিজেকে যদি শিল্পী বলতে চাই, তাহলে আমার কতগুলো দায় আমার ঘাড়ে নিজে তুলে নিতে হবে, অন্য কেউ দেবে না। আমি সেই ব্যাপারটি বুঝেছি। আর এছাড়া আমি অন্য কোথাও যেতেও পারবো না। আমি অনেক কিছু করতে পারবো না যা মানুষ অবলীলায় করে, সেগুলো আমার দ্বারা সম্ভব না। আমি জানি আমার মতো অনেক মানুষ আছেন যাদের দ্বারা সম্ভব নয়। তো সেই মানুষগুলোকে আমি আমার সমবেদনা তাদের জন্য, এবং আমি নিজেকে যেহেতু একটু বুঝি, আমি তাদেরকেও বুঝি। সুতরাং আমার ওই দায়টা আমি পালন করি। সেখানে আমার কি প্রাপ্তি ওইসব আমি চিন্তা করি না। আমার চিন্তার মধ্যে আছে আমি এটুকু করলে আমার যে দায়টা আছে সেটা করা হবে। আমার একটা কর্তব্য আছে। মানুষ শুধু দাবির কথা বলে, মানুষ শুধুই দাবির কথা বলে, প্রত্যাশার কথা বলে, বলে না যে আমার এই কর্তব্য, এটা আমি করব কি করে, আমাকে দেখায় দাও, আমি করতে পারছি না, আমাকে করতে দাও। এবং আপনি বলছিলেন যে আপনি নাট্যচক্র থেকে বের হয়ে এসে থিয়েটারে যোগ দিলেন, তারপর থিয়েটারের সঙ্গে বোধহয় দীর্ঘ 19 বছর 29 বছর ছিলেন। নাট্যচক্র থেকে বেরিয়ে আসিনি, ন্যাচারালি আমাদের বের হয়ে গেছে, কারণ আমরা ঢাকা ইউনিভার্সিটি ভেঙে গেছে না, ডাকসুর তো। সুতরাং আমি ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে আর ডাকসুর থাকছি না, ন্যাচারালি আমি বেরিয়ে যাব। তো সেরকম হয়েছে। তারপরে এসে আপনি থিয়েটারে, পরে আমি থিয়েটারে যোগ দিলাম। ঢাকা থিয়েটারের মধ্যে, ঢাকার থিয়েটারটা যখন তৈরি হয় তখন আমি প্রথম অর্গানাইজিং সেক্রেটারি ওইটার। আচ্ছা, আমি আর ওখানে থাকিনি বেশি দিন। রামেন্দ্র, তার একটা প্রভাব ছিল, আমি রামেন্দ্রের সাথে চলে আসি থিয়েটারে বহু কাল কেটেছে। এবং তারপর আপনি বলছেন যে আপনি থিয়েটারটা ছেড়েছেন মানে লেখালেখিতে সময় দেওয়ার জন্য। ওইটা হয়ে গেছে। আমি যখন ছাড়ি তখন আমি অলরেডি একটা নাটক, আনুইল, ফ্রেঞ্চ নাটক আন্তিগোনে করে ফেলেছি। আন্তিগোনের ক্রেয়ন, রাজা ক্রেয়ন করেছি আমি। আর তখন তো এক সাংঘাতিক অবস্থা সেই নাটকের, খুবই কস্টলি একটা প্রোডাকশন ছিল সেই সময়ের। থিয়েটারের হ্যাঁ, কস্টলি প্রোডাকশন ছিল। আমি তখন থিয়েটারের সম্পাদক। তা এইটার পরে আর হলো না, বিভিন্ন কারণেই হলো না। কারণগুলো ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, এগুলো হয় সময়ের প্রয়োজনে হয়, নানা রকম কারণে প্রয়োজন হয়, মানুষের বয়সের জন্য হয়। তো বয়স বেশি বেড়ে গেলে পরে মানুষ অনেক সত্যের মুখোমুখি হয় এবং তাকে খুব সহজে গ্রহণ এবং একা হয়ে যায় মানুষ। অনেক সময় হয়, আবার অনেক সময় হয় না। কারণ সত্য যখন গ্রহণ করতে পারে তখন তার আর বোধের মধ্যে কোনো মালিন্য থাকে না। জি, খুব সুন্দর বলছেন আপনি। তো আপনি অভিনয় শিল্পীর সঙ্গে একজন সম্মানিত উপদেষ্টা, হ্যাঁ, যদি ভুল না করি। তো এর মধ্যে আমরা দেখলাম পরপর 2টি সাধারণ সভা হয়ে গেল এবং এক ধরনের হট্টগোল হলো শিল্পীদের মধ্যে, চাওয়া পাওয়ার মধ্যে এক ধরনের মানে বিরোধ ছিল, এবং আপনি সেই পরিস্থিতি খুব সুন্দরভাবে সামালও দিয়েছেন। শিল্পীরা এমন অসহিষ্ণু হলো কিভাবে? মানে কি মনে হয় ভবিষ্যৎ কি? এই যে বললাম না, বয়স একটা জিনিস, ভবিষ্যৎ ঠিকই আছে, এরকম হয়।
এরকম হয়, এটা স্বাভাবিক, এটাই স্বাভাবিক, আচ্ছা নর্মাল। এগুলি সব, এগুলোর মধ্যে কোনো নাই, বাড়াবাড়ি নেই। একজন চিৎকার করবে, একজন হইচই করবে, রক্ত তো গরম করবেই এগুলি, কিন্তু কিছু মানুষ থাকতে হবে যারা এটাকে করে, ওদেরকে ঠান্ডা করে, ওদেরকে কোয়াইট করায়। মানে আপনার কাছ থেকে জানতে চাইবো যে শিল্পী হয়ে ওঠার প্রসেসটা তাহলে কি? আপনি এক জায়গায় একটি মানে ইন্টারভিউতে বলছিলেন যে রবীন্দ্রনাথ বলেছেন যে শিল্পী হয়ে গেলে মানে হয়ে উঠতে হলে তার মধ্যে এক ধরনের গিন্নিপনা থাকতে হবে বা গোছানো একটি ব্যাপার থাকতে হবে। তো আসলে কি তাই? মানে আমাদের শিল্পীদের ক্ষেত্রে ওরা হয়তো বুঝতে পারে না এখনো। বাকি একটা জিনিস আছে, কিছু কিছু বোধ আছে যেটা, যে নন্দন তত্ত্বের যে জায়গাটি, এটা কিন্তু ধরিয়ে দিতে হয়। জি, গুরু শিক্ষার একটু ধরিয়ে দিতে হয়, না হলে হয় না। তো এই ধরিয়ে দেওয়ার ব্যাপারটি কিন্তু খুব জরুরি। আমি যদি কাউকে একটু ভালো করে বুঝিয়ে না দিই, সেক্ষেত্রে আরেকটা জিনিস আমি বোঝাবো, কিন্তু একজন তো আসতেও হবে। জি জি জি, তার আগ্রহ থাকতে হবে। তার আগ্রহ থাকতে হবে। আগ্রহ থাকে কখন? যখন ওর জ্বালাতন হয়। জি, তো জ্বালাটা তো তৈরি করতে হয়, জ্বালাতনটিও তৈরি করতে হয়, কিন্তু অনেকের জ্বালাতন নিতেই হয় যে আমার কোনো পথ ছিল না এদিকে না এসে, কারণ আমার ভেতরে আর কোনো চিন্তাই হচ্ছিল না, এদিকে আসছিল। আমার কাছে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হলো আমার দেশ, জি, এটা হলো নাম্বার 1। জি, আমার শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব কিন্তু এটার মধ্যেই। দেশপ্রেম, দেশপ্রেম। আমি একটা গান লিখেছিলাম এক সময়, আর এক জন্ম দে আমারে, আর এক জন্ম দে এই দেশে, এক জন্মে হয় না দেখা, আর এক জন্ম দে। হ্যাঁ, তা এটা হলো কি বোধের জায়গা থেকে আসে। তখন একটা মানুষ যখন ভাবে, এই যে বোধের জায়গা থেকে ভাবে, তখন সে সত্যটা পায়। জি, একজন মানুষের মনের মধ্যে যে কথাগুলো ওঠে, সেটা কি সে ধার করে এনে ওখানে উঠায়? না না না, ওটা এমনি আসে মনের মধ্যে, সেটাই সত্যি, নাজিল হয়। হ্যাঁ। তো আপনি অসংখ্য জনপ্রিয় নাটকে কাজ করেছেন। আপনি হুমায়ুন আহমেদের, আপনার প্রথম টেলিভিশন নাটক ছিল জলের রঙে লেখা, এবং প্রথম ধারাবাহিক ছিল ঢাকায় থাকি। মানে খুবই জনপ্রিয় সে সময়ের নাটক, এবং কোথাও কেউ নেই, এবং ডলস হাউসের মতো মানে অসম্ভব জনপ্রিয় সংসপ্তক। হ্যাঁ, তো এবং আপনি পুনে ইনস্টিটিউট থেকে আপনার প্রথম চলচ্চিত্র আপনি কাজ করেন, তার নাম ছিল উজান। তো এই যে পুনে ইনস্টিটিউট থেকে, তো এই সময়ে এসে আমাদের যে ইন্ডাস্ট্রি, টেলিভিশন বলি আমরা, মঞ্চ বলি, বাট আপনার ফিল্ম বলি, এই সময়ের কাজগুলো বা আমাদের কাজের যে সিস্টেম, এবং দিনে দিনে যে এই যে কিছু কি বলবো, যে গল্পের যে কর্তন হচ্ছে, বা আমি বলবো যে যে সাপোর্টিং ক্যারেক্টারগুলো বা এই যে অনুষঙ্গগুলো কমে আসছে, এই বিষয়ে আপনার মানে কি মতামত থাকবে? শিল্প কোনো খাঁচার মধ্যে থাকতে পারে না, পাখিও কোনো খাঁচায় থাকে না, জি, শিল্পীও কোনো খাঁচায় থাকে না। তাকে যদি আমি এমন একটা ব্যবস্থা করতে না পারি যে সে মুক্ত বিচরণ করতে পারছে না, তখন তাকে দিয়ে অনেক কিছু হবে না। যে সম্ভাবনা তার মধ্যে আছে সেটা পুরোপুরি হবে না। সুতরাং একটা মুক্ত জায়গা দিতে হবে, একটা সুন্দর একটি জায়গা দিতে হবে, সুন্দর একটা পরিবেশ দিতে হবে, তবে সে হবে। আর জীবনটা কি পুরোটাই যাবে আন্দোলনে? জীবন পুরোটাই কি অন্যভাবে চলবে? এর সৃষ্টিশীল কাজগুলো যখন করবে একটা মানুষ, তখন তাকে করতে হবে না? তখন তার কোয়াইট দরকার। যেমন কথা আছে, যেমন ওয়ার্ডসওয়ার্থ বলেছে যে এগুলি কিছু নাই, ইমোশনস রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। তো ট্র্যাঙ্কুইলিটির জন্য তো সময় দিতে হবে, তো ওখানে তো মানুষকে রাখতে হবে। দেন উইল গেট ইট। একটু আগে বলে না যে আমরা আগের মতো পাই না কেন, সেই জিনিসটা নেই গোটা পৃথিবীতে আজকে। লুক অ্যাট ইট, কি হচ্ছে চারদিকে? অশান্তি না? অশান্তি। তো এই অশান্তি নিয়ে একটা মানুষ শান্তি থাকতে পারে? সৃষ্টিশীল কাজ তো হয় না, হতে পারে না। মানুষ তো খুব অস্থির, এবং আপনি বৈশ্বিক আমি জোর করতে একটা মানুষকে স্থির করতে পারছি না, সে তো ন্যাচারালি অস্থির হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলোকে যদি আমরা ভালো করে চিন্তা করে যদি সময়টাকে স্থির রাখতে পারি, মানুষকে বোঝাতে পারি যে এটা নয়, এটা নয়, এটা করো, শান্তি আসবে। সবাই তো শান্তির কথা বলে, তা আমি শান্তির কথা বলতে একবার একটা কবিতা লিখেছি, শান্তির মূলও ঝুলছে, ও ঝুলতেই থাকে।
কখনোই শান্তি আসে না। আপনারা এক সময় টেলিভিশন নাটকের মধ্য দিয়ে মানুষ আপনাদেরকে জেনেছে, আমরা জেনেছি বা বড় হয়েছি, দেখেছি, কিন্তু মানুষ এখন টেলিভিশন বিমুখ, মানুষের হাতে হাতে টেলিভিশন বা মোবাইল ফোন চলে এসছে। এই বিষয়টাকে কিভাবে দেখেন? আমরা তো স্টেজ থেকে এসেছি। জি, স্টেজ থেকে। আমরা তো স্টেজের নাটকে, আমরা তো যাই না টেলিভিশনের দিকে বহুদিন। জি, অনেকেই অনেক করছে, কিন্তু আমরা যাওয়ার সময়ও আমি যাইনি। স্টেজ করি। আমাদের গুরু যারা ছিলেন তারাও বলছে না স্টেজ করো। গুড। স্টেজ হলো গিয়ে সেই জায়গাটি যেখানে তৈরি হবে, তৈরি হওয়ার পরে টেলিভিশন যাবে, সিনেমায় যাবে, বিভিন্ন ক্ষেত্রে সে ছড়িয়ে পড়বে। সে কাজটি ওইভাবে আমাদের হয়নি। বা এখনকার যারা নতুন আপকামিং, যারা মানে নতুনভাবে অভিনয় করতে চায় বা এই মানে শিল্পচর্চার সঙ্গে যুক্ত হতে, তাদের মধ্যে শেখার যে টেন্ডেন্সি, মানে সেটা দেখা যায় না, পরিলক্ষিত হয় না। চেঞ্জ হয়েছে। প্রতিটি সময়ের একটি বৈশিষ্ট্য থাকে। জি, সবগুলো সময়ের আলাদা আলাদা লক্ষণ আছে। এই লক্ষণগুলো খেয়াল করলেই কিন্তু, লক্ষণগুলো লক্ষ্য করলেই কিন্তু বোঝা যাবে জি, যে কি কি কেন, মানে কি করা উচিত আপনার। করা উচিত আমার মনে হয় যারা শিল্প চর্চা করবে তাদেরকে তো শিল্প চর্চা নিয়ে থাকতে হবে। জি, তাহলে মূল যে জায়গাটি, সেটা হলো একজন মানুষ হিসেবে তাকে সত্যিকার অর্থে সত্যবান মানুষ হতে হবে, সুন্দরের পূজারী হতে হবে। জি, সত্য সুন্দর না থাকলে কোনো কিছু সৃষ্টি হবে না, সোজা হিসাব এটা। আর স্থিতি না থাকলে হয় না। স্থির মানুষগুলো স্থির চিন্তা করতে পারে, কিন্তু একেবারে গোলমেলে অবস্থার মধ্যে অস্থির মানুষ তো অস্থির চিন্তা ছাড়া আর কি করবে? সে তো দিশাই পায় না। মানুষের তো কোনো দোষ নেই। মানুষ যা করে তার একটা কার্যকারণ আছে। জি, মানুষ কিন্তু অকারণ কিছু করে না। মানুষ ধৈর্য ধারণ করে। এই মানুষই মানুষের ক্ষতি করছে, আর এই মানুষই মানুষের উপকার করছে, করছে না? জি, করছে। তাহলে সেই জায়গাটি যদি না থাকে তাহলে তো হবে না। শিল্প সাহিত্যের কাজই কিন্তু এই জায়গাটি সৃষ্টি করা। শিল্প সাহিত্য সংস্কৃতির কাজ, সংস্কৃতি এবং রাষ্ট্রের সব রাষ্ট্রকে দেখিয়ে দেয় যে সে শিল্পী দেখায়, তাকে রাষ্ট্রের মধ্যে যন্ত্রের মধ্যে থাকতে হবে না। রাষ্ট্রের অস্থিরতাই তো মানে ব্যক্তির উপর এসে পড়ছে। শিল্পীর রাষ্ট্রযন্ত্রে থাকার দরকার নাই। সে যে কাজ করে সেগুলো যদি কেউ ফলো করে, দেন ইউ উইল গেট ইট। কিন্তু ওই কাজটি সত্য হওয়া চাই, তাহলে তো হবে না। সত্যের যে জায়গাটি, সেটা আর কোনো বিকল্প নেই তার। সত্য এবং সুন্দরের জায়গার কোনো বিকল্প নেই, ওইখানে যেতে হবে। তাহলে আমরা কেন পারি না? আমরা পুরো জানি না। না জেনে কে কি পায়, না জেনে কে কি পারে, সম্ভব নাকি? না জেনে কিছু পারা যায়? সম্ভব না। তো ওই কারণেই আমাদের একটু সমস্যা হচ্ছে। ওরা একটু জানতে কম চায় হয়তো, কিন্তু আমি ওদেরও কোনো দোষ দেখি না। ওদেরকে পথ দেখাতে বলে ওরা ঠিক জায়গা মতো যাবে। কারণ তার যেমন দাবি আছে দেশ বলে, দেশের প্রতি তার কর্তব্য আছে, এবং তাকে অবশ্যই স্থির হতে হবে, এক জায়গায় থামতে হবে। স্থির চিন্তা সবসময় সুন্দর হয়। আমি মানে একটা বিষয় অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই যে আপনার মতো যারা আমরা যাদেরকে দেখে বড় হয়েছি, এবং আপনাদের মতো গুণ অভিনেতা যারা আছেন, এবং আপনাদেরকে সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করা যায়নি, এবং এখনও বলবো যে আপনার মতো অনেক গুণী শিল্পী আছেন এই দেশে, কী বলবো, যে শিক্ষিত প্রশিক্ষিত শিল্পী আছেন। তো মানে এবং আপনাদের যেভাবে ব্যস্ত থাকার কথা ছিল, বা যেভাবে আমরা আপনাদেরকে স্ক্রিনে, টেলিভিশনে বলেন, আপনি বিজ্ঞাপনে বলেন, বা আপনার মানে ফিল্মে বলেন, সেভাবে পাইনি। সেটা কেন হয় না আসলে, কেন হয়ে ওঠেনি? সেগুলো হয়নি। ওটিটি প্ল্যাটফর্ম এসছে। আমার অবশ্য কখনোই কিছু মনে হয়নি, আই টেল ইউ। আচ্ছা, ফ্র্যাঙ্কলি, আমি যদি কিছু না করি তাহলে না করলাম, এরকম একটা টেন্ডেন্সি আমার আছে। কেউ যদি আমাকে না ডাকে, না ডাকুক। আর আমার যদি ভালো লাগে তাহলে আমি যাব, আর যদি ভালো না লাগে আমি যাব না। তো এটা একটা বোধ, সেই বোধে আমি সারা জীবন থেকেছি, আজও আছি। সেজন্য হয়তো অতটা এক্সপোজার আমার হয়নি, বা আমি জানি না। কিন্তু আমি তো একদম বেছে বেছে কিছু কাজ করেছি, সে কাজগুলো পরিধানযোগ্য, তোমরা যে বলো, সেগুলো তো বোঝার মতো একটা পরিধানযোগ্য একটা ব্যাপার। তা সেইটা যখন করতে পেরেছি, কাজ তো অনেক হাজার করতে হবে না। কাজ কিছু কাজ করলেও তো যথেষ্ট হবে। যে আমি ছিলাম, আমি গান গাওয়া হয়নি আমার বহুদিন। আমি যেটা করেছি এই বছর 4 আগে, এই করোনার মধ্যেই,
একটা ক্যাপশন দিয়ে আমি কয়েকটা গান রেকর্ড করেছিলাম, আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত, গোটা 25 জি এটা হারমোনিয়াম বাজিয়ে আমি নিজে জি গেয়েছি, আমি দেখেছি, সেটা আলাদা করে জি লিখেছি। দেখেছি, আর 13খানা গান গেয়েছিলাম আমি, যা আমার ছোটবেলা থেকে শুনতে ভালো লাগতো, জি মনে দাগ কাটে, জি, সেরকম 13খানা গান রেকর্ড করেছিলাম স্টুডিওতে। আচ্ছা, সেই গানগুলো আমি দিয়েছি, ছেড়েছি। এটা ইউটিউবে পাওয়া যায়, ফেসবুকে আসে। আমি একদিন গান গেয়েছিলাম এবং ভালোভাবেই গেয়েছিলাম, জি সেইটার কিছু সামান্য প্রমাণ ওখানে রেখে যাই। আর বাদ বাকি পারি নাই তো কি হয়েছে, আমার তো কিছু করার নেই। জি জি জি। তো আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনার কাছে একেবারে ছোট্ট করে 2 লাইনের একটু গান শুনতে চাই, আপনি যদি আমাদেরকে একটু গেয়ে শোনান, যে কোনো জায়গা থেকে একটু ছোট্ট করে রবীন্দ্রসঙ্গীত, বা যেটা আপনার ভালো মনে হয়। ওই যে গাইতে গেলে পরে সেটা আমাকে আগে থেকে প্রস্তুতি না থাকলে এটা মনে পড়ে না। জি হ্যাঁ, গধূলি গগনে মেঘে ছিল তারা, গলার ঠিক নাই রে, এতক্ষণ কথা বলছি তো, হ্যাঁ জি, এখন আর গাওয়া যাবে না। ঠিক আছে, আরেকদিন শোনাবো, জি নিশ্চয়ই নিশ্চয়ই। অত্যন্ত ধন্যবাদ, আপনি এত কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন টিভির পক্ষ থেকে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ সবাই, জি আমারও কৃতজ্ঞতা সবার প্রতি। জি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি। আমাদের আয়োজন আজকের মতো এখানে শেষ হচ্ছে। এনটিভির সঙ্গেই থাকুন।